গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা একদম একটা অন্য ধরনের ভিডিও। আমার চ্যানেল যখন আমি স্টার্ট করেছিলাম তখন একদম শুরুর দিকে এরকম দুটো ভিডিও আমার চ্যানেলে আছে। তো অনেক দিন পর আমি আমারই নিজের লেখা একটা গল্প খুঁজে পেলাম। তো খুঁজে পেতে আমার মনে হলো যে একটা এই ভিডিও করা যেতে পারে, কারণ অনেক দিন, অনেকগুলো মাস এই ভিডিও করা হয়নি। আমার একটু আধটু লেখার অভ্যেস আছে, একটু আধটু, মানে সেটাকে লেখা বলে কিনা জানি না, বাট আমার মন যা চায় আমি সেটাকে একটু নোট ডাউন করার চেষ্টা করি। তো আমার চ্যানেলে অনেক ছোট ছোট শর্টস আছে, কবিতার আর কি, মানে কবিতা বলে না সেটাকে, সরি ওটা বলার জন্য ভুল, জাস্ট 2 লাইন 4 লাইন লেখা আছে আমার অনেকগুলো শর্টস। আর দুটো এরকম নিজে ছোট গল্পের মতো একটু লিখেছিলাম, সেই দুটো আমি আমার চ্যানেলে আগে পাঠ করেছি। তো আমি সেই দুটো লিঙ্ক আমি আমার আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো তখনই আরও একটা গল্প লিখেছিলাম, যেটা ওই প্রতিলিপি বলে যে পেজটা আছে ওই পেজে আমি পোস্ট করতাম তখন যা লিখতাম। তো সেখান থেকেই হঠাৎ করে স্ক্রল করতে করতে পরশুদিনে একটা পুরনো গল্প আমি খুঁজে পেলাম। তো তখন আমার মনে হলো যে অনেক দিন তো এই ধরনের ভিডিও করা হয়নি, তাহলে চলো গল্পটা নিয়ে একটা ভিডিও করা যাক, মানে গল্পটা পাঠ করব। দেখো আমি একেবারেই মানে পারি না পাঠ করতে, আমার মানে ভয়েস মডুলেশন অত কিছু নেই। আমি একজনের গল্প পাঠ শুনি, আমি খুব ভালো লাগে আমার তার গল্প পাঠ শুনতে। তো আমি কিছুই পারি না, কিন্তু আমার নিজের লেখা, তো আমার ইচ্ছে করলো জাস্ট তোমাদের সাথে গল্পটা জাস্ট একটু শেয়ার করার। পাঠ বলবো না, জাস্ট শেয়ার করছি গল্পটা তোমাদের সাথে। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে গল্পটা কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। সমস্ত রকম ফিডব্যাকই আমার জন্য খুবই উপকারী, যাতে আমি যদি ভবিষ্যতে আরও 2 লাইন 4 লাইন লিখি ভুল ত্রুটিগুলো যাতে শুধরে নিতে পারি, তাহলে অবশ্যই তোমরা জানিও। তো গল্পটা শুরু করা যাক, আজকে স্টার্ট করছি। গল্পটার নাম আমি দিয়েছিলাম তীর বেধা পাখি। আমি এই ফোনের মধ্যে আমার গল্পটা আছে, এইরকমভাবে আমি টাইপ করতাম বাংলা লেটারে, যাতে করে আমি প্রতিলিপি পেজটাতে দিতে পারি। তো সেখান থেকে আমি পড়ছি গল্পটা, ঠিক আছে? তীর বেধা পাখি। ফ্রিজে সব রান্না করে রেখে গেলাম বাবা, বের করে গরম করে খেয়ে নেবেন। তোমরা তো দিন তিনেক থাকছো না, তাহলে কি 3 দিনের রান্নাই করে দিয়ে যাচ্ছ বৌমা? ওহো বাবা, 3 দিনের রান্না কোনোদিন একসাথে জবা করতে রাজি হয়? একদিনের মতো রান্না করে রাখা রইল, বাকি 2 দিন নিজে একটু ফুটিয়ে নেবেন, আর যদি সেটা না পারেন পাউরুটি মাখন কলা সব রইল, ওসব খেয়ে চালিয়ে নেবেন। বৌমা, আমি তো জানোই শুকনো পাউরুটি একদম খেতে পারি না, গলায় আটকে যায়। তাহলে একটু ফ্রিজে দুধ রেখে যেও ভালো করে, যাতে দুধে ডুবিয়ে খেয়ে নেব, দুধটা না হয় আমি গরম করে নেব। আমরা থাকবো না বলে বেশি দুধ আমি রাখিনি, বেশি দুধ খেয়ে কি অসুস্থ হবেন? কে দেখবে আপনাকে? তাই দুধওয়ালাকে আমি আসতে বারণ করে দিয়েছি যে কদিন আমরা থাকবো না। আর যেটুকু দুধ ছিল ওই দুধ দিয়ে আমি বেশি করে চা করে ফ্লাস্কে নিয়ে নিচ্ছি। আপনার ছেলে এতটা দূর ড্রাইভ করবে, চা খেতে চাইলে কি আবার রাস্তায় দাঁড়াবো? তাই সাথে করে নিয়ে যাচ্ছি। আর বাবা, আপনার যত বয়স হচ্ছে আপনার খাবার চিন্তা ছাড়া আর কিছু নেই না? আর কিসের চিন্তা করব বলো বাবা, সংসারের কোনো চাপ নেই, খাচ্ছে দাচ্ছে আড্ডা দিচ্ছে ওই পার্কের বুড়োগুলোর সাথে, সারাদিন কী খাবে সেটাই তো একমাত্র চিন্তার বিষয় এখন বাবার। বৌমা শ্বশুরের কথাবার্তা এতক্ষণ ধরে শুনে বিমলবাবুর ছেলে সোহম এই কথাগুলো বলল। ছেলের কথা শুনে বিমলবাবুর মনে অনেক কথা এলেও ছেলেকে কিচ্ছু বলতে পারলেন না। নাহলে হয়তো তিনিও ছেলেকে বলতে পারতেন যে সারা জীবন যদি তিনি শুধু খাবারের চিন্তা করেই কাটিয়ে দিতেন, তাহলে সে আজ ছেলে হয়ে এত বড় কথা বলার সুযোগ পেত না। দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে ছেলেকে তিনি বড় করেছেন, এত বড় ডাক্তার বানিয়েছেন, আর সেই ছেলে আজ যে ভাষায় বাবার সাথে কথা বলে তার বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু কি করবেন, নিজেকে শেষ করাটা যে একটা পাপ, তাই সব কিছু সহ্য করে তিনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন। শুধু আস্তে আস্তে বললেন, ঠিক আছে বৌমা, তুমি যা খাবার দিয়ে যাচ্ছ আমি তাতেই চালিয়ে নেব, আর কিছু বলবো না, তোমরা বেরিয়ে পড়ো, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। আর বাবা, আপনি প্লিজ এই কটা দিন আপনার ওই আড্ডাতে কিন্তু যেতে পারবেন না।
কারণ যদি ঠিক করে দরজাগুলো বন্ধ না করে বেরিয়ে যান আর একটা বিপদ আপদ ঘটে যায় তখন কি করব? কেন কেন বৌমা, রমা কাজে আসবে না এই কদিন? তাহলে রমা যখন সকালে কাজ করবে আমি না হয় একটু ওই মর্নিং ওয়াক থেকে ঘুরে আসব। না বাবা, রমা আর জবা দুজনকেই ছুটি দিয়েছি, মানে আমি ছুটিটা দিয়েছি আর কি। ওরা বলেনি, আমরা তো থাকছি না, কোনো তো কাজ নেই, তাই ওরা বরং এখন 3 দিন ছুটি কাটানোর সুযোগ পেলে পরে আর ছুটি চাইবে না কিছুদিন। আর আপনি তো একা থাকবেন, সারাদিন বাড়িতে বেকার বসে থেকে কি করবেন? বিরক্ত লাগবে, তার থেকে বরং বাড়িটা একটুখানি ঝাড়পোছ করে দেবেন, তাহলেই হবে। শুধু ঝাঁটা দিলেই হবে, মুছতে হবে না আপনাকে। বৌমা, এত বড় ফ্ল্যাটটা আমি ঝাঁটা দেব? পারবো আমি? তুমি তো জানো আমার কোমরে কীরকম ব্যথা, আমি ঝুঁকে ঘর পরিষ্কার করি তাহলে তো আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে, বললেন বৌমাকে কথাগুলো বিমলবাবু। কথাগুলো শুনে ছেলে সোহম বললেন, সুমনা, তুমি কি গো, আমার বাবাকে তুমি এখনো একটুও চেনো না? এত কুড়ে মানুষকে তুমি ঘরটা পরিষ্কার রাখতে বলছো? তাহলেই হয়েছে, বাবা এখন যত রকমের ব্যথা যন্ত্রণা সব কিছুর গল্প শোনাবে তোমাকে। উফ, সত্যি তুমি পারো বটে। এই সময় নষ্ট করো না তো আর, চলো চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বাবা, তোমার ইচ্ছে গেলে তুমি ঘর পরিষ্কার করো, আর যদি নোংরা ঘরে থাকতে পারো নোংরা ঘরেই থেকো, অসুবিধে নেই। ছেলে, বৌমা আর 3 বছরের নাতনি বেরিয়ে যাওয়ার সময় চুপ করে নিজের ঘরে বসে থাকতে থাকতে কত কথা মনের মধ্যে ভিড় করে আসছিল। সোহম যখন 16 বছরের, তখন বিমলবাবুর অফিসের সব বন্ধুরা মিলে পুরী যাচ্ছিল বাড়ির সব লোকজনদের নিয়ে। বিমলবাবুর মুখে খবরটা শুনে সন্ধ্যার সে কি আনন্দ জগন্নাথ দর্শন করবে বলে। কিন্তু যেদিন টিকিট কাটার টাকা দেওয়ার কথা হলো, সেদিন সোহম যে টিচারের কাছে বায়োলজি পড়তো, তিনি ফোন করে বিমলবাবুকে বললেন ডাক্তারিতে পড়তে গেলে 2টো বই এক্ষুনি কিনে দিতে হবে ছেলেকে, আর বইগুলো খুব দামি ছিল। সেই 2টো বই কিনতে গিয়ে তাদের 3 জনের পুরীর টিকিট আর হোটেল ভাড়ার জন্য রাখা টাকা সব বেরিয়ে গেল। সেদিন বিমলবাবু সন্ধ্যার মুখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছিল। তার মনে হচ্ছিল যে তিনি এতটাই অক্ষম যে স্ত্রীর একটা সামান্য ইচ্ছে পূর্ণ করতেও তিনি পারলেন না। কিন্তু সেদিন সন্ধ্যা হাসি মুখে ছেলেকে বলেছিল, তোর বাবা কিন্তু তোকে ডাক্তার বানানোর জন্য নিজের প্রতিটি রক্তবিন্দু দিয়ে চেষ্টা করছে। তুই কিন্তু ডাক্তার হয়ে যাবার পর আবার তোর বাবার আর আমার সব মনের স্বাদ মিটিয়ে দিস। আমাদেরকে ঘোরাতে নিয়ে যাবি কিন্তু, যেখানে যেখানে আমরা যেতে চাইবো, তখন না বলিস না। ভাগ্যিস আজ সন্ধ্যা নেই, নাহলে ছেলের এই রূপ দেখে সে হয়তো নিজেকে শেষ করে দিত। এসব ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে গেছে, সেটা বিমলবাবু খেয়াল করলেন। তখন ওনার বৌমা রেখে যাওয়া দুপুরের ফ্রিজে রাখা খাবার বার করে গরম করে আর খেতে ইচ্ছে করলো না। উনি রান্নাঘরে গিয়ে একটু লাল চা বানিয়ে 2টো বিস্কিট নিয়ে নিজের ঘরে চলে এলেন। আসলে লাল চা ব্যাপারটা কোনোদিনই ওনার পছন্দের নয়। সন্ধ্যা সবসময় সোহমকে দিয়েও তার জন্য একটু করে দুধ বাঁচিয়েই রাখতেন, যাতে করে দিনে অন্তত 2বার দুধ চা ভালো করে একটু খেতে পারেন। এতদিন ছেলে বৌমার কাছ থেকে তারাও বাবার এই শখটা জানে, তাও বৌমা একটুও চা না রেখে পুরোটাই নিজেদের জন্য নিয়ে চলে গেছে। এটা ভেবে বিমলবাবুর বুকের ভেতরটা কীরকম টনটন করে উঠল। তখন আর লাল চাটাও না মুখে একদমই রুচল না। ছেলে বৌমা না থাকায় এই 3টে দিন তিনি কিভাবে কাটিয়েছিলেন পুরোটা বারবার মাথার মধ্যে ঘুরে যাচ্ছিল। চা খাবার জন্য বিস্কুট অবধি বেশি করে রেখে যায়নি, একদিনের মতো বিস্কুট ছিল মাত্র কৌটোতে। ভাত তরকারি যা ছিল তাতে কোনোভাবেই তিনি 2টো বেলা চালিয়েছিলেন। দ্বিতীয় দিন থেকে যখন তিনি ঠিক করলেন হোম ডেলিভারিতে অর্ডার দেবেন, ঠিক তখনই দরজায় বেল বাজলো। বিমলবাবু দরজা খুলে অবাক, জবা দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় খাবারের কৌটো। বিমলবাবু কিছু জিজ্ঞেস করার আগেই জবা হই হই করে বলে উঠল, দাদু, তুমি কিছু রান্না করনি তো? আমি সব খাবার গুছিয়ে নিয়ে এসেছি কিন্তু তোমার জন্য। কিন্তু তোর তো ছুটি রে জবা, বৌমা তো তাই বলে গেল। তুই এসেছিস জানতে পারলে বৌমা হয়তো রেগে যাবে। থামো তো, তোমার বৌমাকে যেন আমি ভয় পাই। হ্যাঁ, আমি এখনো এখানে রান্না করি শুধু তোমার জন্য দাদু, নাহলে কবে ছেড়ে দিয়ে চলে যেতাম। ভদ্র ঘরের যা সব নমুনা দেখছি, ঠাকুরের রক্ষে আমরাও তো পড়াশুনো শিখিনি বাপু। মা বাপ নিজেদের সব ইচ্ছা সুখ বিসর্জন দিয়ে বেটাকে ডাক্তার বানিয়েছে, আর বেটা সব ভুলে গিয়ে এখন বইয়ের চামচা হয়ে একটি অমানুষ তৈরি হয়ে উঠেছে। ঝাঁটা মারি অমন ভদ্রলোকের মুখে। চুপ কর, তুই চুপ কর জবা, খারাপ কথা বলিস না।
আমারই তো সন্তান, তাদের জন্য কোনো ক্ষতি না হয়। তোমার বেটা কি করে এমন হলো দাদু? তুমি তো মাটির মানুষ একটি। যাই হোক, চলো খেতে বসবে, চলো তোমাকে আমি গুছিয়ে খেতে দিয়ে ঘরটা পরিষ্কার করে দিই। এমন বদমাস বউ যে রমাকে পর্যন্ত কাজে আসতে বারণ করে দিয়ে গেছে। না না, তোকে ঘর পরিষ্কার করতে হবে না, আমি আজকে করিনি যদিও পরিষ্কার, কিন্তু কালকে করে নেব, যাতে ওরা ফিরে কোনো নোংরা না দেখতে পায়। তোকে করতে হবে না, এমনিতেই তুই খাবার নিয়ে এসেছিস, সিকিউরিটিতে এন্ট্রি করে এসেছিস, বৌমা যে এসে কি বলবে জানি না। আমি খেয়ে নেব, তুই চলে যা, আর তোকে আসতে হবে না কালকের দিনটা, আমি চালিয়ে নেব। তুমি তো ভয় পাও কেন বলো তো দাদু? ওরা কিছু বলে একবার দেখুক, তোমাকে কিছু বলুক, তারপর আমার আসল রূপটা ওরা দেখতে পাবে। দেখতে দেখতে বাকি 2 দিনও কেটে গেল। জবা রোজ খাবার এনেছে, ঘর পরিষ্কার করেছে, তাই এই কদিন রমা না আসলেও বাড়িতে এতটুকু নোংরা জমলো না। এত পরিষ্কার থাকলো যে সেটাই বাড়িতে ঢুকে প্রথম ছেলে বৌমার নজরে গেল। আর তাদের সাথেই তাদের পছন্দের লোক রমাও কাজে ঢুকেছিল। সেও সব কিছু দেখলো, দেখে বলল, কি দাদু, ঘাপটি মেরে বসে শুয়ে দিন কাটাও? তুমি তো দেখছি গুরুদেব আছো, এত সুন্দর করে ঘর পরিষ্কার করছো যে আমি ভয় পেয়ে যাচ্ছি এই ভেবে যে বৌদিনা আবার আমার চাকরিটা খেয়ে নেয়। সেই শুনে বৌমা বলল, আরে না রে বাবা, তোর চাকরিকে খাচ্ছেন, কিন্তু এটা তুই বলছিস বাবা, আপনি সত্যি তো ঘর সংসার সামলাতে জানেন না বলেন, কোনো কাজ জানেন না বলেন, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। এত লুকোনোর, এত মিথ্যে কথার বলে কি আছে? আমরা কি আপনাকে দিয়ে কোনো কাজ করাবো নাকি? এটা তো আপনার ছেলের বাড়ি, তাই কখনো যদি একটু ঝুলটুল পরিষ্কার করেই দেন তাতে কি হয়ে যাবে? রমা তো অত পারে না, তা আমাকে সেই আরবান কোম্পানি ডেকে পয়সা নষ্ট করতে হয়। তুমিও বাবাকে পেমেন্ট করার অফার করো, তাহলে বাবাও করে দেবে। বিনা পয়সায় কোনো কাজ বাবা করবে কেন? কিন্তু উনি যে আমাদের দায়িত্বে আছেন, আর তাতে যে প্রচুর খরচ, সেটা কিন্তু বাবা ভাবেন না। বিমলবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে সোহম আরও বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, আমার বলা এখনো শেষ হয়নি। আমি জানি তুমি এক্ষুনি তোমার ওই 2 কামরার পুরনো ঘর আর 1 ফালি জমি বিক্রির কথা, যেটা ঘটা করে তুমি সবসময় বলে বেড়াও যে আমাকে টাকাটা দিয়েছো, আর তোমার পেনশনের কটা মাত্র টাকা, তুমি সবই তো আমাদের হাতে তুলে দিয়েছো এই ফ্ল্যাট কেনার জন্য, তাই জন্য তুমি এখন আর কিছু করতে পারছো না, তোমাকে আমাদের দায়িত্বে থাকতে হচ্ছে। অনেক শুনেছি, অনেক শুনেছি। তো ওই একটুখানি উদার মনের হয়ে, একটুখানি বড় হয়ে মনটাকে বড় করে বাঁচো না। জানো যখন এত কাজ করতে, তখন একটু একটু করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আর আমরা কি তোমার কি কোনো আদর যত্ন করি না বলে তোমার মনে হচ্ছে? আমি ঘরের কাজগুলো করিনি, তোমরা যা দেখছো সেগুলো সব জবা করেছে। তোমরা না থাকায় জবা আমার জন্য খাবার নিয়ে আসতো, আর সেই খাবারই আমি দুবেলা খেতাম। আর যখন আমি খেতাম তখনও ঘরগুলো একটু পরিষ্কার করে দিয়ে যেত। জবার কাজ তো খুব গোছানো, তাই তোমাদের ঘরগুলো পরিষ্কার লাগছে। আমি আগেও কাজ করতে পারতাম না, আজকেও পারি না। মিথ্যে কথাও বলিনি, আর মনটাও ছোট নয়। বিমলবাবুর কথা শুনে তো সবাই পুরো হাঁ। বিমলবাবুর গলার স্বরে এমন কিছু একটা ছিল, কেউ সাহস দেখালো না আর বেশি কিছু বলার। কিন্তু কথাগুলো বলেই বিমলবাবু আর দাঁড়ালেন না এবং নিজের ঘরে চলে গেলেন। আর ঠিক তখনই দরজায় বেল বাজলো। রমা গিয়ে দরজা খুলতেই দেখে দাঁড়িয়ে আছে জবা। জবাকে দেখে রমা মুখ টিপে হাসলো। তাতে বেশ বিরক্ত হয়ে জবা জিজ্ঞেস করলো, তোমার কি হলো হঠাৎ? হাসছো কেন আমাকে দেখে? রমা হেসেই বলল, তোমার ঘর পরিষ্কারের সুখ্যাতি চলছে, তাই হাসলাম আর কি। জবা বুঝতে পারলো সবাই সবটা জানতে পেরেছে, যে সে এসে দাদুকে খাইয়ে দাইয়ে ঘর পরিষ্কার করে দিয়ে গেছে। মনে মনে একদম প্রস্তুতি নিয়েই জবা কিচেনে গেল। ডাইনিং রুমে সোহম আর তার স্ত্রী বসেছিল। জবাকে দেখেই সাথে সাথে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জবা, আমি তো তোকে ছুটি দিয়ে গেছিলাম, তাহলে তুই হঠাৎ কেন এসেছিলি? আর বাবাকে তো আমি জোর করে বলে যাইনি যে ঘর পরিষ্কার করতেই হবে। বৌদি, তুমি আমাকে ছুটি দিয়েছিলে, আমি ওটা ছুটি হিসাবেই নিয়েছি, তাই মাসের 4টে ছুটি 3টে ছুটি হয়ে গেল। একদিন আমার হাতে আছে, সুতরাং তোমার কোনো সমস্যা হবে না। ছুটির কথা না হয় বাদ দিলাম, বাবা বাড়িতে একা ছিলেন, আর তুই একটা কম বয়সের মেয়ে, আমরা না থাকায় তুই এলি, সিকিউরিটিতে এন্ট্রি করেই এসেছিস,
তাহলে বিল্ডিংয়ের সবাই জানলো এটা, তো এটা কেন করলি? আমাদের মান সম্মানটা কোথায় থাকবে? কি 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 বললে তুমি বৌদি? তোমরা নাকি পড়াশুনো করেছো? তোমার মুখ থেকে যখন এই নোংরা কথাটা বেরিয়েছে, তার মানে তোমার মনটাও এর থেকেও বেশি নোংরা। জবার কথা শুনে বিমলবাবুর বৌমা প্রচণ্ড জোরে চিৎকার করে বলে উঠলেন, তোর সাহস কি করে হয় জবা এই কথা বলার? জবা তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে খুব ঠান্ডা মাথায় বলল, সাহস আর দেখলে কি বৌদি? এই ভাষাটা যদি তুমি আমাকে আমাদের এলাকায় আমাদের লোকজনের সামনে বলতে, তাহলে কি ধরনের সাহসিকতা দেখতে সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারতে। নিজের শ্বশুর সম্পর্কে এত নীচ ভাবনা তুমি ভাবলে কি করে? তোমরা আবার নিজেদেরকে ভদ্র বলো? এই কথাবার্তার মধ্যেই বিমলবাবু তার ট্রলি ব্যাগটা গুছিয়ে বাইরে বেরিয়ে এলেন। সেই দেখে তার বৌমা বলে উঠলেন, সোহম এদিকে এসো, তোমার বাবা ব্যাগপত্র নিয়ে সংসার ছাড়ছে। উনি যা খুশি করবেন তাতে আমাদের মান সম্মান গেলেও আমাদেরকে চুপ করে থাকতে হবে, এটাই উনি ভেবেছেন। সোহম বাবাকে দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন, তুমি কি শুরু করেছো বলো তো? আমাদের শান্তি তোমার সহ্য হয় না একবারেই, তাই না? সবে একটু ভালো করে ঘুরে এলাম, সেটা সহ্য হলো না, তাই নাটক শুরু করেছো? খুব শান্তভাবে বিমলবাবু বললেন, সোহম তোর কাছে আমার যে পেনশনের কাগজপত্র আছে ওগুলো আমাকে দে। এবার থেকে পেনশনের কাজ আমিই করব, তোকে এত উপকার আমার আর করতে হবে না। আর উপকার তুই করতেও পারবি না, কারণ আমি আজ থেকে এখানে থাকবো না। আমার এক বন্ধুর বৃদ্ধাশ্রম আছে, ওখানে আমি থাকবো ফ্রিতে। ওর অ্যাকাউন্টসের কাজগুলো আমি করে দেব, তাই আমার কোনো খরচ নেই। তাই শান্তিতেই থাকবো একটা কাজের মধ্যে থাকলে। তাছাড়া তোদের কাছে আমার থাকতে আর ভালো লাগছে না। তোরা এই 3 দিন চলে গিয়েছিলি, আমি এই 3 দিন ধরে না অনেকটা ভাবার সময় পেয়েছি, আর সেই সময় আমি এই ব্যবস্থাটা করেছিলাম। আজকে তোরা জবার সঙ্গে যে ব্যবহারটা করলি এবং আমাকে নিয়ে যে নোংরা কথাগুলো বললি, সেগুলো যদি তোরা নাও করতিস তাহলেও আমি চলে যেতাম। তো ভালোই হলো, তোরা যখন এখনই এই নোংরা ব্যবহারটা শুরু করলি, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। আমার সব ব্যবস্থা পাকা হয়ে গেছে। কারণ আমার মনে হয়েছে তোদের এই বিলাসবহুল ফ্ল্যাটে এত অসম্মানের সাথে বাঁচার থেকে আমার বৃদ্ধাশ্রমে গিয়ে এই বয়সে কাজ করেও খেটে বেঁচে থাকাটা অনেক শান্তির এবং সম্মানের। সোহমের হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন বিমলবাবু, আর পিছনে পিছনে জবাও বেরিয়ে গেল বিমলবাবুর বড় ব্যাগটা টানতে টানতে। সোহম আর সোহমের স্ত্রী তখন পুরো ভাষা হারিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কেমন লাগলো অবশ্যই গল্পটা তোমরা জানিও। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, যেহেতু গল্পটা একটু বড় ছিল। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও তোমাদের যেটা খারাপ লাগবে জানিও। কিছু ভুল ত্রুটি তো অবশ্যই আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে আবার এরকম কোনো গল্প নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই।